হ্যালো এভরিবডি, সবাইকে প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা এর বাংলা টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর রহমান এবং আজকের টিউটোরিয়ালে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি কনসেপ্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। সো শুরুতেই বলে নিই, এটি কনস্ট্রাক্টর টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। সো যারা এখনও ফার্স্ট পার্ট অর্থাৎ বেসিক থিংসের উপরে যেটি তৈরি করা হয়েছিল সেটি এখনও দেখেননি, সো আই রিকোয়েস্ট অল অফ ইউ আপনারা আগে পার্ট ওয়ানটা পরিপূর্ণভাবে দেখে আসেন, এরপরে পার্ট টুটা দেখা শুরু করবেন। সো লেট আস প্রসিড উইথ পার্ট টু অফ কনস্ট্রাক্টর। সো আমরা আউটলাইন্সটা দেখে নিই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে তিনটি পয়েন্ট আছে, ডেফিনেশন, টাইপস অফ কনস্ট্রাক্টর ইন জাভা এবং ডিফারেন্সেস উইথ আ মেথড, এই কনসেপ্টগুলো আমি পার্ট ওয়ানে কাভার করেছি। সো আপনারা অবশ্যই পার্ট ওয়ানটা আগে দেখে নেবেন। সো এখন আমি পার্ট টু স্টার্ট করছি এবং এখানে আসলে কনস্ট্রাক্টর নিয়ে আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা শিখবো এবং আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। সেখানে শুরুতেই যেটি রয়েছে সেটি হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং, সেকেন্ডলি চেইনিং কনস্ট্রাক্টরস এবং লাস্টলি কপি কনস্ট্রাক্টরস। সো এই তিনটা কনসেপ্ট আমরা এই টিউটোরিয়ালে দেখব, শিখব এবং পরবর্তীতে কিভাবে সেটি ইমপ্লিমেন্ট করতে হয় সেটি আমরা দেখব। সো শুরু করছি। শুরুতেই কনস্ট্রাক্টর ওভারলোডিং। এখানে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে একটা ক্লাসে আমরা তো জানি আমরা কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। আমি আবারও একটু রিপিট করছি, কনস্ট্রাক্টর মূলত ব্যবহৃত হয় একটা অবজেক্টের ইনিশিয়াল স্টেটটা ডিফাইন করে দেওয়ার জন্য এবং কনস্ট্রাক্টরের নাম অবশ্যই ক্লাসের নামের সাথে সেম হবে, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো কনস্ট্রাক্টর ওভারলোডিংয়ে যেটি হবে সেটা হলো একটা ক্লাসে একাধিক কনস্ট্রাক্টর থাকবে। যেমন আপনারা ডান দিকের এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছেন এখানে মূলত তিনটি কনস্ট্রাক্টর আছে। দেখেন স্টুডেন্ট ক্লাসটা ছিল এবং এই ক্লাসের মধ্যে এখানে একটি কনস্ট্রাক্টর, সেখানে আসলে কোনো কোড দেওয়া নেই, কিছুই নাই, কোনো প্যারামিটারও নাই। সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা আছে এখানে একটি স্ট্রিং প্যারামিটার সে রিসিভ করছে এবং থার্ড যে কনস্ট্রাক্টরটা আছে এখানে সে দুইটি স্ট্রিং প্যারামিটার রিসিভ করছে। সো এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, যখন একটা ক্লাসে একাধিক কনস্ট্রাক্টর থাকে এবং এই কনস্ট্রাক্টরগুলো আসলে নিজেদের সাথে যে ডিফারেন্সটা মেনটেন করে সেটা কিসের উপরে ডিপেন্ড করে সেটা আমাদের জানা জরুরি। সো এখানে যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে প্রথমেই নাম্বার অফ প্যারামিটার্স, মানে কতগুলো প্যারামিটার আসলে আছে সেটা আসলে দেখার বিষয়। পরবর্তীতে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে তাদের রেসপেক্টিভ ডেটা টাইপস এবং থার্ডলি তাদের পজিশন। যেমন হতে পারে, যেমন এটা যদি আমরা খেয়াল করি যে প্রথমে কোনো প্যারামিটার নাই, সো নাম্বার অফ প্যারামিটার্স 0, এখানে নাম্বার অফ প্যারামিটার্স 1, এখানে নাম্বার অফ প্যারামিটার্স 2। সো প্রথমে একটা ডিফারেন্স আমরা করে ফেলতে পারছি, বাট ক্ষেত্র বিশেষে এমন তো হতেই পারে যে আরেকটি স্টুডেন্ট আমি কনস্ট্রাক্টর নিচ্ছি এবং সেখানেও দুইটা প্যারামিটার থাকছে, বাট তখন আমাকে চেক করতে হচ্ছে যে আসলে তাদের ডাটা টাইপ সেম কিনা। যেমন এমন হতে পারে এখানে দুইটাই স্ট্রিং, আরেকটি স্টুডেন্ট কনস্ট্রাক্টর আমি নিচ্ছি সেখানে দুটাই ইন্টিজার, সেটাও কিন্তু পসিবল। আবার এমনও হতে পারে যে প্রথমটা স্ট্রিং পরেরটা ইন্টিজার, আরেকটার ক্ষেত্রে প্রথমটা ইন্টিজার পরেরটা স্ট্রিং। সো ডিফারেন্সগুলো আসলে হবে নাম্বার অফ প্যারামিটার্সে, তাদের ডেটা টাইপসের উপরে এবং লাস্টলি তাদের রেসপেক্টিভ পজিশনসের উপরে। সো বাম দিকের নোটটা একটু খেয়াল করি। সো কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে যেটা বলা হচ্ছে, মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। সো এটি হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং যখন আমরা এই ক্লাসের অবজেক্টটা খুলব তখন আমরা যেরকম করে ভ্যালুটা পাস করে দিব অবজেক্ট খোলার সময়, সেটা যে কনস্ট্রাক্টরের টাইপের সাথে মিলে যাবে সেই কনস্ট্রাক্টরটা কল হবে। যেমন আমরা যদি কোনো প্যারামিটার না দিয়ে অবজেক্ট খুলি তাহলে এটা কল হবে, যদি একটা স্ট্রিং দিই তাহলে এটা কল হবে, যদি দুইটা স্ট্রিং দিই তাহলে এই কনস্ট্রাক্টর কল হবে। সো এটাই মূলত কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো আমি নেক্সট কনসেপ্টে যাচ্ছি, সেটি হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং। এটা হচ্ছে আসলে একটা কনস্ট্রাক্টরের মধ্য থেকে যদি আরেকটা কনস্ট্রাক্টরকে কল করি তাহলে সেটাই হচ্ছে আসলে কনস্ট্রাক্টর চেইনিং। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বক্স করে আলাদা করে দিয়েছি, থার্ড যে কনস্ট্রাক্টরটা ছিল, দেখেন এই ক্লাসেও তিনটা কনস্ট্রাক্টর আছে এবং থার্ড যে কনস্ট্রাক্টরটা আছে এই কনস্ট্রাক্টরের মধ্যে দিস কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি
এই এক্সিস্টিং একটা কনস্ট্রাক্টরকে কল করেছি, এবং এটা যে এই কনস্ট্রাক্টরটাই সেটা কিভাবে বোঝা গেল, কারণ আমি এখানে একটা এন কিন্তু একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। সো যখনই আমি একটা স্ট্রিং একটা প্যারামিটার নিয়ে যে কনস্ট্রাক্টর সেটাকেই কল করছি দিস এন এর মাধ্যমে, এবং সে এটার সাথে ম্যাচ করে এখানে পেয়েছে। সো এইটা লেখার মাধ্যমে আসলে এই কনস্ট্রাক্টরটাকে কিন্তু আমি এই কনস্ট্রাক্টরের মধ্য থেকে কল করেছি। সো এটি হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং এর কনসেপ্ট। আপনারা বাম দিকের নোটটা খেয়াল করবেন, when a constructor calls another constructor of same class। সো একই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর যখন তার ভিতরে থাকা ওই ক্লাসের মধ্যে থাকা অন্য একটি কনস্ট্রাক্টরকে কল করে, তখন সেই কনসেপ্টটাকে আমরা বলে থাকি কনস্ট্রাক্টর চেইনিং। সো লাস্ট বাট নট দ্য লিস্ট যে কনসেপ্টটা আমরা আজকে শিখব সেটি হচ্ছে কপি কনস্ট্রাক্টর, এবং এটা সম্পর্কে শুরুতেই আসলে আগে নোটটা খেয়াল করে দেখবেন যে আসলে কিন্তু জাভাতে এক্সপ্লিসিট কপি কনস্ট্রাক্টর বলে কিছু নেই, কিন্তু এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা কিভাবে আসলে আমরা দেখেন এখানেও দুইটা কনস্ট্রাক্টর আসলে আছে, তিনটা নেই, দুইটা আছে। এবং এই সেকেন্ড কনস্ট্রাক্টরে খেয়াল করে দেখবেন প্যারামিটার লিস্টে আমরা কিন্তু যে ক্লাসের কনস্ট্রাক্টর নিয়েছি সেই ক্লাসের একটা অবজেক্টকে পাস করে দিয়েছি, এবং সেটা দিয়ে আমরা কি করছি, আমরা সেই মুহূর্তে থাকা ক্লাসের দিস ডট নেম এবং দিস ডট আইডিতে আমরা আসলে যে অবজেক্টটা আমরা রিসিভ করেছি কনস্ট্রাক্টরের প্যারামিটারের মধ্য দিয়ে, সেখান থেকে যে নেমটা এবং আইডিটা পাচ্ছি সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে কোনো একটা ক্লাসের অবজেক্ট খোলার পরে যদি এই অবজেক্টটাকে পরিপূর্ণভাবে নতুন একটা অবজেক্টে কপি করতে চাই, তখন এটি আসলে ব্যবহৃত হচ্ছে। সো এই তিনটা কনসেপ্ট আমরা এখন একটা প্রজেক্ট ইউজ করব, এবং সেখানে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করে দেখার চেষ্টা করব। সো আমি আইডিতে যাচ্ছি। সো শুরুতেই আমি আগের কনস্ট্রাক্টরের যে বেসিক থিংস বোঝানোর জন্য যে এক্সাম্পলটা ব্যবহার করছিলাম সেটি আবার ব্যবহার করব। যেমন আপনারা যদি খেয়াল করেন এখানে কার ক্লাস যেটা ছিল সেখানে কিন্তু অলরেডি একটি কনস্ট্রাক্টর আছে, এবং সেই কনস্ট্রাক্টরে কিন্তু আমাদের একটা স্ট্রিং প্যারামিটার আছে। আচ্ছা, সো শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তার অর্থ হচ্ছে একটা ক্লাসে একাধিক কনস্ট্রাক্টর থাকবে। তো শুরুতেই আমি একটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি এবং সেখানে আমি কোনো প্যারামিটার দিব না। সো আমি যখন সেভ করছি কোনো এরর কিন্তু আসছে না, এবং আপনারা অলরেডি দেখছেন এই ক্লাসের মধ্যে দুইটি কনস্ট্রাক্টর আছে। একটি কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নেই, আরেকটি কনস্ট্রাক্টরে একটি প্যারামিটার আছে। আমি আরেকটা কনস্ট্রাক্টর খুলে নিচ্ছি, এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে আমি দুইটি প্যারামিটার নেব, একটা হচ্ছে স্ট্রিং এন, আরেকটা নিচ্ছি স্ট্রিং সি, এবং কার্লি ব্রেসেসটা ঠিকমতো প্লেস করে দেওয়ার পরেই কিন্তু আমার এররটা চলে যাচ্ছে। সো এখানে আসলে কি হচ্ছে, সো এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে, কনসেপ্টের নাম কনস্ট্রাক্টর ওভারলোডিং, এবং এই কনস্ট্রাক্টরগুলোকে বলা হচ্ছে ওভারলোডেড কনস্ট্রাক্টরস। সো এখন এই যে দুইটা প্যারামিটার নিয়ে যে কনস্ট্রাক্টরটা সেটার থেকে যে ভ্যালুগুলো সে রিসিভ করছে সেটা দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিই। যেমন দিস ডট আমি ইউজ করব দিস ডট নেম ইজ ইকুয়ালস টু এন, এবং পরবর্তীতে ইউজ করব দিস ডট কালার ইজ ইকুয়ালস টু সি। সো এখন যদি আমরা একটু খেয়াল করি এই কার ক্লাসের অবজেক্টটা আমরা অন্য কোনো ক্লাস থেকে খুলব। সো অন্য কোনো ক্লাস বলতে আমি প্রোগ্রাম ক্লাসকে ইউজ করব এই ক্ষেত্রে। যেমন এখানে অলরেডি কার ক্লাসের অবজেক্ট খোলা আছে। সো এখানে আমি এই যে নেম ফিল্ডটাকে যে অ্যাসাইন করা আছে সেটা মুছে দিচ্ছি। এখন খেয়াল করে দেখবেন আমি যদি কোনো প্যারামিটার না দিয়ে অবজেক্ট খুলি তাহলে কিন্তু কোনো প্রবলেম আসবে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু কার ক্লাসে একটি কনস্ট্রাক্টর ছিল যেটা কিন্তু কোনো প্যারামিটার ছাড়াই। এই কোডটুকুকে যদি আমি এখন কমেন্ট করে দিই তাহলেই দেখবেন যে প্রবলেম শুরু হয়েছে। সেভ করলেই কিন্তু এরর দেখাচ্ছে, কারণ সে এইরকম কোনো কনস্ট্রাক্টর সে বেসিক যে ক্লাসটা যেখানে ডিজাইন করা হয়েছিল সেখানে কিন্তু খুঁজে পাচ্ছে না। সো এখানে আমি এটাকে আনডু করে দিচ্ছি। সো এখন আমি যদি এখানে একটি প্যারামিটার দিই, যেমন একটি যদি প্যারামিটার দিই লেটস সে বিএমডব্লিউ, তাহলেও এরর দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে সে এই প্যারামিটারটার সাথে সে প্যাটার্নের মিল পেয়েছে এবং এই কনস্ট্রাক্টরটাকে সে কল করে নিয়েছে। আবার যদি আমি এখানে বিএমডব্লিউর সাথে যদি আমি এখানে আরেকটা স্ট্রিং প্যারামিটার অ্যাড করে দিই এবং সেভ করি, তখন এরর দেখাচ্ছে না, কারণ তখন সে এই কনস্ট্রাক্টরটাকে কল করছে যখন সেখানে স্ট্রিং এবং স্ট্রিংয়ে মিলে যাচ্ছে। সো এটি হচ্ছে মূলত কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কনসেপ্ট। এরপরে যে কনসেপ্টটা আমাদের ছিল সেটি হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং।
সো কনস্ট্রাক্টর চেইনিং এর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাক্টরের মধ্য থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা কনস্ট্রাক্টর আছে যেটা আসলে নেম ফিল্ডটাকে নিয়ে ইউজারের কাছ থেকে নিয়ে সেটা হচ্ছে যে দিস ডট নেমের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেয়। সো এই কাজটাকে আমরা এইভাবে না করে আমরা ডিরেক্ট এখানে দিসের মধ্যে যদি এন লিখে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তখন কিন্তু কনস্ট্রাক্টর চেইনিং হয়ে যাচ্ছে। মূলত এই লাইনটা লেখার মাধ্যমে যে ঘটনাটা ঘটছে একটু খেয়াল করেন, আমি যখন এখানে হোভার করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কার্স ডট কার স্ট্রিং এন, এখান থেকে কিন্তু এই কারটাকে সে অ্যাক্সেস করে নিচ্ছে অলরেডি। সো এটি হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং এর কনসেপ্ট। এরপরে যেটি আমাদের ছিল সেটি ছিল আসলে কপি কনস্ট্রাক্টর। সো কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা ছিল এরকম যে একটা ক্লাসের অবজেক্ট খুলে আমরা সেই ক্লাসের টোটাল ফিল্ডটাকে আরেকটা জায়গায় পাঠিয়ে দিব এবং কপি করে ফেলবো, টোটালি আগের যে ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেটা নতুন ক্লাসে আমরা পাঠিয়ে দিব। সো সেটা করার জন্য আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি এবং সেটা আসলে একটা ওভারলোডেড কনস্ট্রাক্টর হবে। সো এখানে আমি অলরেডি আরেকটা কারের অবজেক্ট নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিস ডট নেম ইজ ইকুয়ালস টু car ডট নেম এবং পরবর্তীতে দিস ডট কালার ইজ ইকুয়ালস টু car ডট কালার। সো এটা পাঠিয়ে দিচ্ছি এবং এটা চেক করার জন্য আমি একটু রান করে দেখতে চাই। সো এখানে আমি আসলে দিসের পরে দিস ডট নেম কার হ্যাজ স্টার্টেড এটা এসেছে। আমরা একটা কাজ করি, দিস ডট নেম, এখন এখানে আরো দুইটা প্লাস দিয়ে দিই এবং এখানে দিলাম দিস ডট কালার। সো এভাবে চাচ্ছি আমি যে দিস রেড বিএমডাব্লিউ কার হ্যাজ স্টার্টেড, এইভাবে আসলে আমাদের আউটপুটটা আসবে যখন আমরা স্টার্ট মেথডটা কল করব। সো এই যে এখানে কনস্ট্রাক্টর যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের কপি কনস্ট্রাক্টরের কাজ করছে, যেটা কিনা প্যারামিটারে কিন্তু ওই যে ক্লাস সেই ক্লাসেরই কিন্তু একটা অবজেক্টকে রিসিভ করে এবং সে যে অবজেক্টটা রিসিভ করে সেই অবজেক্টের যে ভ্যালুগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু সে এই মুহূর্তে যে ক্লাসে সে আছে সেই ক্লাসের ফিল্ডগুলোকে সে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। সো এইটা একটু চেক করে আমরা দেখি, যেমন আমরা একটা ক্লাস এখানে যেমন নিয়েছি কার ইজ ইকুয়ালস টু নিউ কার বিএমডাব্লিউ রেড, অলরেডি এটা আমরা ইউজ করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে কার টু ইজ ইকুয়ালস টু নিউ কার, আমি কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করছি না কিন্তু প্যারামিটারের মধ্যে আমি আকারকে পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনারা খেয়াল করছেন এক্ষেত্রে কোন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এটা যদি আমরা একটু খেয়াল করি এক্ষেত্রে কিন্তু আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, যেখানে সে দেখতে পাচ্ছে যে প্যারামিটারে আসলে কারেরই একটা অবজেক্টকে রিসিভ করতে বলা হয়েছে এবং এখানে সে অলরেডি সেটা পেয়েছে। সুতরাং ওই করসপন্ডিং যে কনস্ট্রাক্টরটা ছিল এটা কল হচ্ছে এই লাইনটা লেখার ফলে। এখন আমি যদি এখানে কার টু ডট স্টার্ট মেথডটা কল করি এবং যদি কোডটা রান করি তাহলে দেখা যাবে যে দিস রেড বিএমডাব্লিউ কার হ্যাজ স্টার্টেড। এবং আপনারা খেয়াল করবেন কার টুতে কিন্তু আমরা ম্যানুয়ালি কোনো ভ্যালু দিয়ে দিইনি, আমরা জাস্ট করেছি কি কারের যে ফার্স্ট অবজেক্টটা ছিল আকার সেটাকে পাস করে দিয়েছি এবং আকারের কিন্তু ভ্যালুগুলো ছিল হচ্ছে কারের নেম ছিল বিএমডাব্লিউ এবং কালার ছিল রেড। সো এভাবেই মূলত একটা ক্লাসের অবজেক্টের একটা কপি আমরা আরেকটা ক্লাসের মধ্যে করে ফেলতে পারি। সো এই ছিল কনস্ট্রাক্টরের যে তিনটা আলাদা কনসেপ্ট আমরা শিখতে চেষ্টা করেছিলাম। কনসেপ্টগুলো হচ্ছে শুরুতে আমরা দেখেছি কনস্ট্রাক্টর ওভারলোডিং, সেকেন্ডলি আমরা দেখেছি চেইনিং কনস্ট্রাক্টরস এবং থার্ডলি আমরা দেখেছি কপি কনস্ট্রাক্টরস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।